আপনি ওই পাশে শুয়ে পড়েন, আমি এই পাশে শুই, নইলে জায়গা হবে না। ওপরের কথাটা লিজা বলল। বাসর ঘরে ঢুকেই দেখলাম বউ না, যেন আস্ত একটা হাতি বসে আছে। আজ আমার খাটটার বুঝি দম বন্ধ হয়ে আসবে। সবাই বলেছিল একটু মোটা একটু মোটা, বাট এখন মনে হচ্ছে 150 কেজি হবে। কত আশা করেছিলাম আমার বউ ক্যাটরিনা কাইফের মতো হবে, হলো একটা হাতি। ভেবেছিলাম দেহটা এত বড়, বুদ্ধিশুদ্ধি অন্তত পক্ষে কিছু আছে। এ দেখি বুদ্ধিশুদ্ধি নেই। এই রাতে বলে কিনা ক্ষুধা লাগছে। বাবা তার বন্ধুত্ব রক্ষা করতে আমার জীবনটা বুঝি বলি দিল। ভয় লাগছে, রাতে কোনোভাবে যদি আমার উপর উঠে তাহলে আমি তো শেষ। হায় আল্লাহ, আমায় রক্ষা করো। দুমন দুয়াশা নিয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে আমার ওপর খুব ভারী কিছু অনুভব করলাম। যা ভেবেছি তাই, আমার ওপর দিয়ে পা দিয়ে ঘুমাচ্ছে। কত ডাকলাম, কত খোঁচা দিলাম, তার কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না। সেই করে ঘুমাচ্ছে। রাগে গা জ্বলে যাচ্ছে। মোটা হলে কি হবে, চেহারায় মায়া আছে, চোখটাও দারুণ, আর গায়ের রং যেন সাদা বললে ভুল হবে। কিছু করার নেই জেনে খুব কষ্টে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখে অবাক হয়ে গেলাম। সে চায়ের ট্রে হাতে করে দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়েই জিজ্ঞাসা করলাম, তুমি এভাবে দাঁড়িয়ে আছো যে? না, আম্মা বলেছিল আপনার চাটা দিতে। দিতে বলেছে দিয়ে চলে যেতে, আমাকে ডাকতে? না, আপনি ঘুমাচ্ছিলেন তাই। যদি আরো 2 ঘন্টা ঘুমাতাম তাও এভাবে দাঁড়িয়ে থাকতে? মা বলেছে স্বামীর সব, স্বামীর সেবা করা নাকি মেয়েদের সবচেয়ে বড় পুণ্যের কাজ। তাই বলে এভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকবে? চা কিন্তু ঠান্ডা হয়ে গেল, আপনি বসেন, আমি ব্রাশ নিয়ে আসি। বসে বসে ভাবছি, মেয়ে যেমনই হোক ভদ্র আছে, বাট এত মোটা। না না, কী সব ভাবছি। আমার বউ থাকবে হ্যাংলা, হাই হিল পরে হাঁটবে। এ মেয়ের প্রতি দুর্বল হচ্ছে তা না। বাবার ব্যবসায়ের কাজটা হাসিল হোক, তারপর টাটা বাই বাই। ব্যবসার অবস্থা খারাপ বলে শুধু 5 জন মুরব্বী নিয়েই বিয়েটা দিল বাবা। কই আজকে বাড়ি ভরা লোক থাকবে তা না। যাক, পরের বার সবাইকে নিমন্ত্রণ করব। ওদিকে লিজা ধীরে ধীরে হেঁটে ব্রাশে পেস্ট ভরিয়ে নিয়ে এসে দাঁড়ালো। কাল থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার দিকে কখনো তাকায় না। কথা বললেও মাথাটা নিচু করে কথা বলে। ভাবছি কত মেয়ের নজর কাড়লাম, এ মেয়ে তাকালোই না। যত্ত সব। চাটা বেশ ভালো হলেও ভালো হয়নি বলে ছুড়ে দিয়ে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হতে না হতেই লোকের বলাবলি শুনছি, পোলা কত সুন্দর, বউ কত মোটা। যারা কখনো কথা বলতো না তারাও আজ গায়ে পড়ে প্রশ্ন করছে, কি ভাই, ভাবি নাকি হাতি? ইচ্ছে হচ্ছিল কলারটা ধরে নাকটা ফাটিয়ে দিতে। বাবার সম্মানের কথা ভেবে কিছু করলাম না। তাছাড়া মিথ্যা কিছু তো বলেনি। কড়া রোদে হেঁটেই বাড়ি ফিরলাম। তার ওপর বাসায় গিয়ে দেখি বিদ্যুৎ নেই। মা বলে ডাকতেই হাত পাখাটা চাইতেই উনি হাজির। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে বলছে, জামাটা খুলে ফেলেন, আমি বাতাস করি। না, খুলতে হবে না। আর পাখাটা আমার হাতে দিয়ে মাকে গিয়ে 1 গ্লাস পানি আনতে বলো। কেন যেন মেয়েটিকে সহ্য হয় না, কিন্তু কেন যেন মনে হয় আমি কিছু হুকুম করব বলে সে ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকে। হুকুম পালন করে মনে হয় নিজেকে ধন্য মনে করে। পানির গ্লাসটা এনে আমার হাতে দিতেই পানিটা মুখে দিয়ে দেখি পানি না, লেবুর শরবত। বেশ চেঁচিয়েই বললাম, পানি চাইছি, পানি, শরবত চাইনি। আল্লাহর হস্তে আমার পিছু ছাইড়ে দেন, আমার আর জ্বালায়েন না। রাগের মাথায় বেশ কিছু বলেই গ্লাসটা ছুঁড়ে মারলাম। ও কোনো কথা বলল না। কোনো রকম প্রতিক্রিয়া না করেই হাত দিয়ে ভাঙা টুকরোগুলো তুলতে লাগলো। কেমন যেন চোখে জল দেখতে পেলাম। মেয়েটা বড় অদ্ভুত, কাঁদছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না। মেয়েটা বুঝি কাঁদতেও জানে না। ভাঙা টুকরোগুলো তুলতে গিয়ে হাতটা বুঝি কাটলো, কিন্তু কেমন মেয়ে রে বাপ, রক্ত দেখে কোনো প্রতিক্রিয়া নেই। গায়ের সাথে সাথে বোধ হয় চামড়াটাও মোটা। রক্ত দিয়ে মেঝে তলিয়ে যাচ্ছে, বাট কোনো কথা নেই। তাই নিজের রাগটা কমিয়ে প্রশ্ন করলাম, এই যে শুনছো, বলি কি এগুলো তুলতে হবে না, মা পরে তুলে নেবে। তুমি হাতে কিছু দাও। আমার কথা শুনছো না? কথা বলছে না, কেমন যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি এমন করেছে ও? তেমন তো কিছু করেনি। আমার ভালোর জন্যই তো শরবতটা বানিয়ে এনেছে।
এমন করাটা ঠিক হলো না। ড্রয়ার থেকে স্যাভলনটা এনে টেবিলের ওপর রেখে দিয়ে বললাম, বেশ রক্ত পড়ছে, স্যাভলনটা লাগিয়ে হাতটা বেঁধে নাও। কিন্তু কোনো প্রকার কথা বলছে না, সবগুলো কাচের টুকরোগুলো তুলেই চলে যাচ্ছে। এমন রাগ হচ্ছে, ইচ্ছে করছে একটা চট দেই। ভাঙা টুকরোগুলো ট্রেতে রেখে টেনে এনে খাটে বসালাম। অত বড় দেহওয়ালা মানুষটাকে টেনে আনা যায়? আমি হাতে স্যাভলন দিয়ে দিচ্ছি আর ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন দৃষ্টি যে হাতে জোরে স্যাভলনটা চেপে ধরায়ও কোনো রকম প্রতিক্রিয়া করছে না। ওর চোখের দিকে তাকাতে পারি না, তাকালেই কেমন যেন মায়া পড়ে যায়, কেমন যেন ভালোবাসতে ইচ্ছে করে। কাপড় চোপড় ছেড়ে গোসল করতে যাব। বাবার মতো আমিও গোসলখানায় গোসল করি না, বাইরে কলপাড়ে গোসল করি। মাকে দেখতাম বাবা যতক্ষণ গোসল করবে ততক্ষণ গামছা আর লুঙ্গিটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। এতে নাকি মা আনন্দ পায়, তার ভালো লাগে। বিয়ের পরদিন থেকেই নাকি এভাবে দাঁড়িয়ে থাকে। আজ আমি গোসল করছি, ও তোয়ালে আর লুঙ্গি নিয়ে মায়ের মতো দাঁড়িয়ে আছে। কেমন যেন লজ্জা করছে আজ। একটু আগে কত অপমাননা করলাম, সে মেয়ে এখন সব ভুলে দাঁড়িয়ে আছে। ঘোমটাটা বেশ লম্বা করে টেনেছে। বাবা আর মা দুজনেই দূর থেকে মুচকি মুচকি হাসছে। কেন যেন মেয়েটির প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। সরি বলতে ইচ্ছে করছে। দুপুরে খেতে বসেছে সবাই। ওর হাত কেটে গেছে বলে খেতে কষ্ট হচ্ছে, 2 আঙ্গুল দিয়ে খাওয়ার চেষ্টা করছে। মনে মনে ভাবতে লাগলাম, গ্লাস ভাঙলাম আমি, ব্যথা পেল ও। বাড়ি কাছে মেলা চলছে, কতজনকে দেখলাম বউ নিয়ে ঘুরতে এসেছে। আসবেই তো, কত সুন্দর সুন্দর বউ। আমারটা দেখো, খেয়ে খেয়ে মোটা হয়েছে। মনটা বেশ খারাপ করে বাড়ি গেলাম। সেখানে গিয়ে দেখি লিজা সেজে আছে, কোথাও বেরোবে মনে হয়। তাই জিজ্ঞেস করলাম, কোথাও বেরোবে? মেলায় যেতে চাইছিলাম। ও আচ্ছা, যাও, সাবধানে যেও। কেন, আপনি যাবেন না? না, আমি মাত্র আসলাম। তাহলে আমি যাব কার সাথে? মার সাথে যাও। থাক, যাওয়া লাগবে না। গেলে যান, না গেলে না যান। ভাইবেন না যে এমন করলেই বুঝি আপনাকে নিয়ে যাব। ইজ্জতেরও একটা ব্যাপার স্যাপার আছে, আপনাকে নিয়ে গেলে ইজ্জতের 12টা বেজে যাবে। কথাগুলো বলতেই ও দ্রুত গতিতে সামনে থেকে চলে যায়। বেশ ঢং জানে, কি এমন বলেছি যে এমন রিয়্যাক্ট করলো। চোখটা বুঝি বুঝি করতেই মায়ের চিল্লানি শুনে দৌড় দিলাম। কে কই আছো? আমার বৌমার একই হলো গো। দৌড়ে গিয়ে দেখি লিজা মাটিতে পড়ে আছে, শরীর বেয়ে ঘাম ঝরছে। কোনো উপায় না দেখে কোলে তুলে নিলাম। এ কি, যতটা ওজন ভেবেছিলাম ততটা ওজন না। কোনো মতে খাটে শুয়ে দিয়ে দৌড় দিলাম ডাক্তার আনতে। ডাক্তার এসে প্রেশার টেশার মেপে বলল, ইনি কি ডায়েট কন্ট্রোল করে? বলতে পারি না। কেমন স্বামী, স্ত্রী ডায়েট করে আপনি জানেন না? শুনুন, ওনার প্রেশার অনেক কম, অনেক দুর্বল। ওনাকে একটু দেখে রাখবেন। ডায়েট কন্ট্রোল করতে গিয়ে বউ হারাবেন না। ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দিবেন। ডাক্তারের কথা শুনে কি করব বুঝতে পারছি না। আস্তে আস্তে লিজাকে ডাকলাম, লিজা, এই লিজা। লিজা চোখ খুলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মেয়েরা কাঁদলে এত সুন্দর লাগে এই প্রথম দেখলাম। ওর কান্নাটা বুকের ভেতর লাগছে। 2 দিনে কেমন যেন ভালোবেসে ফেলেছি। ওদিকে মা আমাদের কথা বলা দেখে বাইরে চলে গেল। তাই আবার লিজাকে ডাকলাম, লিজা, আমার দিকে তাকাও, একটু তাকাও। সরি, সরি বলছি তো। সরি বলছেন কেন? আমার কিছু হয়নি। তাই? তা তোমাকে ডায়েট কন্ট্রোল করতে কে বলেছে? আপনি তো পাতলা মেয়ে পছন্দ করেন। তাই বলে এভাবে না খেয়ে? 2 দিন ধরে ভালো করে খাই না, শুধু পানি খেয়ে আছি। আর এমন করবা না, কেমন? না, আমি চিকন হব, আমি চিকন হবই হব। আচ্ছা হয়েও, কিন্তু এভাবে না খেলে চিকন হয় কে বলেছে? খেতে হবে, কিন্তু হাঁটতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে চিকন হব? তাহলে ভাত নিয়ে আসেন, আমাকে খাইয়ে দিবেন, যান। এ মেয়ের দেখি কিছুই মনে নেই। ঘন্টাখানেক আগে কাকে এত কিছু বললাম। কৌতূহলবশত ওকে প্রশ্ন করলাম, আচ্ছা লিজা, তোমাকে একটা প্রশ্ন করি। বলেন। আমি যে তোমায় এত বকা দেই, এত বাজে কথা বলি,
তোমার কষ্ট লাগে না? লাগে তো, অনেক কষ্ট লাগে। তাহলে রাগ করো না বা কোনো রকম কিছু করো না কেন? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, আমাকে তাড়িয়ে দিতে চান, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। আপনি যেন আমাকে ছেড়ে যেতে না পারেন, তাড়িয়ে দিতে না পারেন, তাই রাগ করি না। আপনি চিকন পছন্দ করেন দেখেই আমি চিকন হব। আপনার জন্য আমি সব পারবো। ওর কথায় কি জবাব দেব ভেবে পেলাম না। অনেক মেয়ের সাথে রিলেশন করেছি, কেউ কখনো এভাবে বলেনি। আর কষ্ট দেব না ওকে। যে যাই বলুক, ও আমার স্ত্রী। আমার স্ত্রী মোটা হোক নাকি চিকন তা আমার ব্যাপার। আচ্ছা লিজা, আমার একটা কথা রাখবা? আপনার সব কথা রাখবো, কিন্তু প্লিজ চলে যেতে বলবেন না। আচ্ছা বলবো না, বলো রাখবা? আচ্ছা রাখবো। কি কথা? আজ থেকে আর না খেয়ে থাকবে না, কেমন? খেলে যে মোটাই থেকে যাব। থাকলে থাকবা, কম খাবে কিন্তু খাবে। আচ্ছা খাবো। আচ্ছা আমি ভাত নিয়ে আসি। বলেই ভাত আনতে গেলাম। অনেকগুলো ভাত নিয়ে এসেই ওকে দিলাম। এই নাও, খেয়ে নাও। আমি খেতে পারবো না। কেন? ওর হাত কাটাটা মূলত ওসিলা, আমার হাতে খাওয়াটাই মূল উদ্দেশ্য। ভাত কটা মাখিয়ে খাইয়ে দিচ্ছি, আর ও হা করে তাকিয়ে আছে আমার দিকে। কেমন যেন আনইজি লাগছে। খাইয়ে দিতে দিতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি বেশ রাত হয়ে গেছে। তাই ওকে ওষুধগুলো খাইয়ে দুজনে শুতে এলাম। আজ কেমন যেন দুজনেরই চোখাচোখি হচ্ছে। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। এই কিছু বলবেন? না তো, কেন? না, আপনার চোখ যেন কি বলতে চায়। ও কিভাবে বুঝলো আমি ওকে কিছু বলতে চাই? তবে কি আমার চোখের ভাষা বোঝে? যদি আমার চোখের দিকে তাকিয়ে আমার মনের কথা বুঝতে পারে, তবে ওই আমার আসল আপনজন। তুমি বুঝলে কি করে আমি কিছু বলতে চাই? ওই যে বললাম আপনার চোখ বলছে। কি বলতে চাই এটা জানো? জানি, কিন্তু বলবো না। কেন? বারে, আপনার বলতে লজ্জা করে, আমার বুঝি করে না? আচ্ছা, লজ্জার কিছু নেই, বলো। আপনি আমাকে কি আমি তোমাকে? আপনি আমাকে ভালোবাসেন। বলতে বলতে হাত দিয়ে মুখ লুকিয়ে ফেলে। ন্যাকামোটা আর সহ্য হলো না, তাই বেশ কড়া গলায় বললাম, হে ওয়েট ওয়েট, আপনাকে ভালো টালো বাসি না, মানবতার খাতিরে আপনার সাথে এমন করছি। আর তাছাড়া আমাদের বাড়িতেই আছেন, কিছু হয়ে গেলে আমাদেরই জবাব দিতে হবে। আপনাকে দেখে কোনো ছেলের রোমান্টিকতা জাগে না, এটা জানেন? যান ঘুমান। কথাগুলো শুনেই বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সেদিন অর্ধরাত ও কেঁদেছে, কেমন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছিল। সারা রাতে ঘুম হয়নি। সকালের দিকে চোখটা বুঝতে দেখি চা নিয়ে ও হাজির। আজও সব ভুলে গেছে। চাটা দিয়ে কেমন কাপড় গোছাতে লাগলো। মনের ভেতর কামড় দিয়ে উঠল। কাপড় গোছাচ্ছে কেন? ও কি চলে যাবে? যাবে বা না কেন, অপমান তো আর কম করলাম না। তাই ওকে জিজ্ঞেস করলাম, কি করছো? দেখতেই তো পাচ্ছেন কি করছি, কাপড় গোছাচ্ছি। তা দেখতে পাচ্ছি, কিন্তু কেন? বাবার বাসায় যাব। বাবার বাসায় যাব মানে? বাবার বাসায় যাব মানে বাবার বাসায় যাব। কোথাও যাওয়া হবে না, কোথাও যেতে পারবেন না। কেন যাওয়া হবে না? আমি বারণ করছি তাই। আপনি বারণ করলে আমি শুনবো কেন? আমি তোমার স্বামী, তাই। স্বামীর সংজ্ঞা জানেন তো? স্বামীর কর্তব্য জানেন তো? ওর কথাগুলো বলা ঠিক আছে। স্বামী হিসেবে কি করেছি? 3টা দিন হলো ওকে ছুঁয়ে দেখিনি, কখনো আঘাত ছাড়া কিছু দেইনি। কিন্তু ও বুঝতেছে না। চলে যাবে বলে আমি কতটা কষ্ট পাচ্ছি, বুকের ভেতর কেমন করছে। এমন সব কাজ করে ফেলেছি, ওকে সত্যিটা বললেও বিশ্বাস করবে না। সে যাই হোক, ওকে থামাতে হবেই। তাই দৌড়ে গেলাম মার কাছে। মা যদি থামাতে পারে। মা, মা, কই গেলা? এদিকে আসো। কি হয়েছে? চিল্লাস কেন? জিগাও তো, তোমার বউ কই যায়? আমি চিগাম কেন? তুই চিগা। আমি পারুম না। না পাইলে যাই পেবে, মেয়েটারে তো আর কম অপমান করস নাই। ভালো মাইয়া দেখে কিচ্ছু কয় না।
কয় নাই তাহলে জানলা কেমনে? মেয়েটা কত কান্দে জানুস? যা অহন সর, তোর লিগা চাইবো তুই কগা, আমি কয়ে পারবো না। কি করব বুঝতে পারছি না। এতক্ষণে বোধ হয় কাপড় গোছানো হয়ে গেছে। যাওয়ার আগেই কেমন লাগছে, ভালো লাগছে না, বেশ খালি খালি মনে হচ্ছে। কোনো উপায় না দেখে আবার ঘরে গিয়ে ওকে বললাম, লিজা, ও লিজা, শোনো, জি বলেন। তুমি যদি চলে যাও তবে সকালবেলা আমাকে কে চা এনে দিবে? আমি গোসলের সময় গামছা নিয়ে কে দাঁড়িয়ে থাকবে বলো? কেন, আর একটা বিয়ে করে নেবেন? আমি আরেকটা বিয়ে করলে তুমি কষ্ট পাবে না? কেন পাবো? আমাকে তো আপনি... কি বলো? না কিছু না, একটা রিক্সা ডেকে দিবেন দয়া করে। আমি পারবো না, আর কোথাও যাওয়া হচ্ছে না। ওর হাতটা ধরে টান দিতেই আমার বুকে এসে ধাক্কা খেলো। চোখের দিকে তাকিয়েই বলতে লাগলাম, কোথায় যাবে? বাবার বাসায়? আবার বলো, বাবার বাসায়? বাবার বাসায় বেড়াতে যাব, তুমিও যাবে, ইয়ে মানে আপনিও। এর জন্যই কাপড় গোছাচ্ছ? আপনি কি ভাবছেন আপনাকে রেখে চলে যাব? ওরে দুষ্টু, তবে এই মতলব? আর আমি বুঝে গেছি আপনি আমাকে... কি আমি তোমাকে? না বললে আপনি আবার বকবেন। আচ্ছা, আর বকবো না, বলো। প্রমিস? আচ্ছা বাবা, প্রমিস। আপনি আমাকে ভালোবাসেন, আর আমিও। কি আমিও? আমিও ক্লিয়ার করে বলো। চোখ বন্ধ করেন। করলাম। চোখ বন্ধ করতেই কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, আমি আপনাকে ভালোবাসি হাদারাম। কি হাদারাম? আচ্ছা বাদ দেন, রিক্সা এসে পড়বে। আপনার কাপড়গুলো ভরেছি, সুন্দর করে গোসল করে একটু পরিপাটি হন, প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছেন। আচ্ছা বাবা, আচ্ছা। আর শোনো, কি? আমিও তোমাকে ভালোবাসি। ইস ঢং, যান সুন্দর করে গোসল করে আসেন, আমি গামছা নিয়ে আসছি। আপনার শালীরা আবার আজ বাসর ঘর সাজাবে। মনে মনে খুশি হলাম, ভাবলাম যাক, প্রথম রাতের কাজ আজকে সেরে ফেলবো। শালিরা তো মনের কথা বুঝেছে, আসলে শালিকার দেখতে হবে তো। হয়েছে, এখন যান। শ্বশুরবাড়ি গিয়ে সারাদিন পর দেখি শালিরা সত্যি সত্যি বাসর ঘর সাজিয়েছে। গুনে গুনে 5,000 টাকা নিয়ে পকেটটা কেটে দিল। তবুও কি যে আনন্দ হচ্ছে বলতে পারবো না। ঘরে ঢুকে দেখি প্রথম রাতের মতো আজও ও খাটের ওপর বসে আছে। ওকে ধরেই কাছে টেনে নিলাম। প্রথমবার আমার এত কাছে। ভাবছি যে যাই বলুক, যে যাই ভাবুক, ওকে আর কষ্ট দিব না, হারাতে চাই না ওকে। আমি যে ওর স্বামী, ও আমার বধূ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।